বাজেট নিয়ে অনেক কথাই আমরা গণমাধ্যমে জেনেছি, এবং হয়তো সেগুলো সবই সত্যি, এবং এখানে কোনো খারাপ কিছু নাই, মানে কারণ কনসালটেশন প্রসেস এবং জানিয়েই করা ভালো সব কিছু, কারণ নীতি তো মানুষকে নিয়েই, জনগণকে নিয়েই, তাই জনগণকে জানিয়েই বাজেট ঘোষণা করা উচিত। সেই হিসাবে গোপনীয়তার কোনো স্কোপ নাই। তো আমি যেটা দেখছি বাজেটে সেটা হচ্ছে যে কতগুলো আশার জায়গা, কতগুলো শঙ্কার জায়গা। আশার জায়গাটা কোথায়? আশার জায়গাটা হচ্ছে দুর্ভাগ্যজনক হলেও এটা আসার জায়গায় জন্য যে আমাদের বাজেটকে এবার একটু সংকোচনমূলক বাজেটে রূপান্তর করতে হচ্ছে সরকারকে। এতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার কিন্তু বর্ধনশীল বাজেট করেছে, প্রচুরভাবে বাড়িয়েছে ব্যয়, 20%, 25%, 18, 19, এবার মাত্র 4%। তো সেটা একটা বিশাল গুণগত পরিবর্তন, এবং এটা প্রয়োজন আছে। আমি বলছি না যে আমরা চাই কমাতে, কিন্তু না, কিন্তু যখন দরকার হয়, যখন বেল্টটাকে টাইট করতে হবে, তখন বেল্টটাকে টাইট করতে হবে। তো সেইটা হচ্ছে সেই সময় যখন টাইট করার প্রয়োজন। তো সেটার সাথে সঙ্গতিপূর্ণ মনিটারি পলিসিকে টাইট করা হয়েছে, ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে, এক্সচেঞ্জ রেটকে বাজার ভিত্তিক করা হয়েছে, সেই দিক দিয়ে টাইটনিং কিন্তু অর্থনীতিতে চলে আসছে। এখন বাজেটটাকেও টাইটনিং করে এটাকে সাপোর্ট দিতে হবে, দিলে যেটা আমরা আশা করি যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন, যেটা একটা বিশাল একটা দিক, যেটাকে ধরে রাখতে হবে আমাদের, যেটা আমরা হারিয়ে ফেলেছি সাময়িকভাবে হলেও। আমরাও এই সরকারের 13 বছর ভালো ছিল, গত 2 বছর খুবই খারাপ অবস্থার ভেতর দিয়ে গিয়েছে। তো এই খারাপ অবস্থা থেকে আবার উত্তরণটা ঘটাতে হবে। তো ঘটাতে গেলে একটা জিনিস যেটা হচ্ছে যে এই সংকোচনমূলক নীতির মাধ্যমে এটাকে করতে হবে, এবং এটা আরও 1 বছর 1.5 বছর লেগে যাবে হয়তো। এই বাজেটের পুরো সময়টাই আমরা একটা যেটাকে আমরা বলবো যে রক্ষণাত্মক এক ধরনের কিছুটা আমাদের সবাইকে ত্যাগ স্বীকার করেই এই অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করে বাস্তবায়ন করতে হবে। এখানে বড় কোনো আশা করার কিছু নাই। প্রবৃদ্ধি কম হবে, ঋণের প্রবাহ কম হবে, ইত্যাদি ইত্যাদি সবই মেনে নিয়েই করতে হবে। এরপরেও বলবো যে বাজেটের আকার ছোট হওয়ার পরেও আমরা কিন্তু বাজেটে অনেকগুলো, যেটাকে বলি স্ট্রাকচারাল সমস্যা, সেগুলো কিন্তু আছে। রাজস্ব এবারও 4,80,000 কোটি টাকা বলা হচ্ছে এনবিআর এর রাজস্ব, এটা হবে না, এখানে একটা ঘাটতি আসবে। এনবিআর এর যে প্রশাসনিক যে পরিবর্তনগুলো, সেটাও কিন্তু আমরা দেখছি না এখন পর্যন্ত, সেখানেও একটা পরিবর্তন আনতে হবে। তো সব মিলিয়ে আমি যেটা মনে করি যে বাজেটের চ্যালেঞ্জ অনেকগুলোই যেটা রয়ে গেছে, যেগুলো কাঠামোগত, সেই কাঠামোগত জায়গাটা হচ্ছে যে আমাদের ডিসক্রিশনারি এক্সপেন্ডিচার, ডিসক্রিশনারি মানে যেটা সরকার চাইলে কমাতে পারে, বাড়াতে পারে, যেমন অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানটা, সেটা ডিসক্রিশনারি। আমি চাইলে বাজেট আমার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবো, না হলে করবো না। কিন্তু নন ডিসক্রিশনারি এক্সপেন্ডিচারটা বেড়ে যাচ্ছে। সেটা কোথায়? সেটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে এবার, ভালোভাবে ছাড়িয়ে গেছে, একটু একটু না, একদিন। আমাদের সাবসিডি অলরেডি কত বছরই 1,20,000 25,000 কোটি টাকা ছিল, এবছরও তাই থাকছে। দাম বেড়েছে সব কিছুর, কিন্তু সরকারিভাবেও দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম, তেলের দাম, গ্যাসের দাম, সব কিছু বাড়ানো হয়েছে, কিন্তু সাবসিডি কিন্তু কমছে না, সেটা আমাদের উপর চেপে আছে। তো সেখানে একটা বড় ব্যয় সরকারের দিতে হবে। এরিয়ার্স অনেক জমে আছে, সেগুলোকেও আস্তে আস্তে কমাতে হবে। বিদ্যুৎ খাতে $5 বিলিয়ন মতো আছে, সেটাকে শোধ করতে হবে। তো সেখানে তো 40-50,000 কোটি টাকা সেখানেই দিতে হবে। তো এই চ্যালেঞ্জগুলো আছে। তাছাড়া দারিদ্র বিমোচন কার্যক্রমটা চালিয়ে যেতে হবে, সাধারণ মানুষের কথা ভুলে যাওয়া যাবে না। তো সব মিলিয়ে এই চ্যালেঞ্জগুলো আছে। তারপরেও যদি বাজেটের সংখ্যাগুলো দেখে তাকাই, আমি দেখতে পাই যে এখানে 1,36,000 কোটি টাকা বলা হয়েছে যে ব্যাংকিং খাত থেকে নেবে, সেটা কিন্তু বিশাল একটা অঙ্ক। আমাদের ব্যাংকিং খাতের যে আকার, আমাদের টোটাল ব্যাংকিং খাতের সাইজ হচ্ছে 16 লক্ষ কোটি টাকা। 16 লক্ষ কোটি টাকা, আর আমাদের এটার আকার গত বছর বেড়েছে 9%-এর একটু বেশি, 10%ই ধরলাম। 10% হলে 1,60,000 কোটি টাকা। সরকারি যদি 1,36,000 কোটি টাকা নিয়ে নেয়, তাহলে থাকবে কি? বেশি না, মাত্র 14,000 কোটি টাকা থাকবে। ব্যক্তি খাত হচ্ছে অর্থনীতির 87%। সেই 87%কে আমি 14,000 কোটি টাকা দিব, আর 13% খেয়ে ফেলবে
এই বাকি 1,36,000 এটা তো হয় না, এটা তো ডিস্ট্রিবিউশন ঠিক হলো না। তো এই জায়গাগুলোতে সরকারকে কাজ করতে হবে। কীভাবে? ব্যাংকিং খাতের সমস্যাগুলোকে দূর করতে হবে। ব্যাংকিং খাতকে আমরা খেয়ে ফেলেছি, আমরা ধ্বংস করে ফেলেছি। ফলে এই খাত এখন আর অর্থনীতির যে চাহিদা সেটা মেটানোর মতো সেই খাতের সক্ষমতাটা নাই। মানুষ এখানে টাকাই রাখে না, টাকা পাচার করে দিচ্ছে। টাকা পাচার করলে তো দেশ টাকা থাকবে না, টাকার প্রবাহটা কমে গেছে। তো এগুলো কিন্তু সমস্যা আমাদের, সেই সমস্যাগুলোকে মোকাবেলা করতে হবে। তাহলে আমাদের কি দরকার? শুধুমাত্র বাজেটের কথা চিন্তা করলে হবে না। বাজেট একটা সামগ্রিক দলিল, সেখানে আমাকে দেখতে হবে যে আমার আর্থিক খাতের কি অবস্থা। আর্থিক খাতকে যদি আমি শক্তিশালী করতে না পারি, এটা বাজেটকেও সাপোর্ট দেবে না, এটা অর্থনীতিকে সাপোর্ট দেবে না, এবং এটা অর্থনীতির জন্য একটা বিপদ নিয়ে আসবে, যেটা বিপদটা পুরো অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। কাজে সেই দিক থেকে আমাকে কিন্তু কাজ করতে হবে। কিছু কাজ করতে যাচ্ছিল কিন্তু হলো না, একীভূতকরণ ইত্যাদিতে সব ফেইল্ড হয়ে গেছে। এখানে আর কথা শোনা যাচ্ছে না এবং কিছু হবে বলে আমার মনে হয় না। তো এইভাবে এগুলো তো হবে না, আমাকে কঠোরভাবে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, এবং বাজেটে সেই ধরনের ঘোষণা থাকা উচিত। থাকবে বলে মনে হয় না, শুনি নেই, কিন্তু থাকা উচিত। আরেকটা বিষয় যেটা আমরা দেখি প্রতিবার বাজেটের পরেই আমরা দেখি নিত্য পণ্যের দাম বা আপনার অনেক পণ্যের দামই আবার বেড়ে যায়। তো সেই বিষয়গুলো আসলে আমি মনে করি না যে এবার বাড়বে বা বাড়া উচিত। তবে বাজারের কথা কেউ বলতে পারবে না। অনেকেই আছে স্পেকুলেশন, তারা একটা চিন্তা ভাবনা নিয়ে তারা সংগঠিতভাবে কিছু কাজ করে ফেলে সিন্ডিকেশনের মাধ্যমে। সেটা হতে পারে, কিন্তু সেটা হওয়ার মতো যৌক্তিক কারণ আমি দেখি না। তবে এটাও সত্যি কথা যে জিনিসের দাম কি কমবে বাজেটের পরে? না, তা কমবে না। যে লেভেলে পৌঁছে গেছে ওই লেভেলেই হয়তো সেটা থাকবে, হয়তো বাড়বে না, কিন্তু কমবে না। এবং আরেকটা জিনিস আমাদের জন্য ভালো খবর নয়, সেটা হচ্ছে যে চালের দাম, উই হ্যাড এ বাম্পার ক্রপ। খুব ভালোভাবে বোরো ধান কালেকশন হয়ে গেছে, সবার ঘরে ঘরে উঠে গেছে, দাম কিন্তু কমছে না, দাম কমবেও না। এবং এই কমবে না এটাই কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। তার মানে ইনফ্লেশন তাহলে কমবে না। কাজে আমাকে কিন্তু এটাকে মাথায় রেখেই আমাকে পলিসি বাস্তবায়ন করতে হবে। দেখুন, আকার বাড়াচ্ছে সরকার, সেটা খারাপ কিছু বলবো না, দরকার আছে। তবে 1 কোটি থেকে 2 কোটি নেওয়ার মতো আমাদের প্রশাসনিক কাঠামো ঠিক কিনা। আমরা আবার চাই না যে ওয়েস্টেজ হোক, এখান থেকে চুরি চামারিটা বেড়ে যায়, কারণ এখান থেকে চুরি হওয়ার সম্ভাবনাটা প্রচুর। এবং 1 কোটি লোককে যেটা দেওয়া হয়েছে সেটারও কোনো মূল্যায়ন হয়নি। সেটা কি ওই লোক প্রকৃত 1 কোটি পরিবার পেয়েছে? 1 কোটি পরিবার কিন্তু কম সংখ্যক পরিবার নয়। আমাদের 5 কোটি, আমাদের জনসংখ্যার 1/3 তারাই। তো এটাকে 2 কোটি করা মানে 10 কোটি, সেটা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ। এটা হঠাৎ করে এইভাবে করাটা ঠিক হবে কিনা আমি না, এখানে সরকারকে একটু সুচিন্তিতভাবে ভাবতে হবে। এবং এই 1 কোটির যে এক্সপেরিয়েন্স, সেটাকে নিয়েই তাকে উপলব্ধি করে তাকে 2 কোটিতে যেতে হবে বা 1.5 কোটিতে যেতে হবে। কাজে আমি বলবো যে হ্রাস করার কিছু নাই, 1 কোটিতে আছে 1 কোটিতেই থাকুক। এটাকে আস্তে আস্তে বাড়াতে যে, কিন্তু আমাকে প্রথমে দেখতে হবে যে 1 কোটির মধ্যে কি 1/2 কোটি ভুয়া নাকি 1 কোটি সত্যি। এই অ্যাসেসমেন্টটা করতে হবে সরকারকে দিয়ে না, এনজিওদের দিয়ে বা বাইরের কোনো প্রতিষ্ঠানদের দিয়ে, যারা এটাকে অ্যাসেস করবে, স্যাম্পল সার্ভে করবে। তারা পুরো 1 কোটি পরিবার যাওয়ার দরকার নেই, তারা 2 লক্ষ পরিবার দেখলেই তারা বুঝতে পারবে যে এটা আসলে কী অবস্থা হচ্ছে। তো এইটা পুনর্মূল্যায়ন না করে এটাকে এক্সপ্যান্ড করাটা আমার মতে মনে হয় যৌক্তিক হবে না, টাকার অপচয় হবে। এখানে আমি 2টা জিনিস বলবো, যে আমি সবসময় কালো টাকার বিরোধী, এটাকে সাদা করাটা পছন্দ করি না। কারণ আমি যদি 35% হারে বা 34% হারে সুদ দিই, ট্যাক্স দিই, 30% প্লাস আরও ডেভেলপমেন্ট ওয়েলথ সারচার্জ ইত্যাদি সহকারে, আর আরেকজন 10% বা 15% দিয়ে তার অনুপার্জিত আয়কে সাদা করে ফেলবে, আমার উপার্জিত আয়ের উপর আমি দেবো, এটা তো বৈষম্য, বিশাল বৈষম্য একটা, এটা থাকা উচিত নয়। তবে এই বছর একটা বিশেষ কারণ আছে, বিশেষ করে এই প্রতিষ্ঠানগুলোর জন্য। এখানে সরকার থেকে বলা হয়েছে যে একটা অ্যাকাউন্টস হবে। অতীতে ব্যাংকের জন্য একটা অ্যাকাউন্টস থাকতো,
সরকারের ট্যাক্স ডিপার্টমেন্টের জন্য আরেকটা অ্যাকাউন্টস থাকতো এবং নিজের জন্য আরেকটা অ্যাকাউন্টস থাকতো, তিনটা অ্যাকাউন্টস থাকতো। এখন একটা অ্যাকাউন্টস হবে। যদি একটা অ্যাকাউন্টস করতে হয় তাহলে এখানে কিছু জায়গায় কর হয়তো ফাঁকি দেওয়া হয়েছে, সেই ফাঁকিগুলো হয়তো তাদের শোধ করতে হবে, সেটার জন্য একটা অ্যামনেস্টি দিতে পারে সরকার 1 বছর। তো সেটা দেওয়াটা যৌক্তিক আছে, কিন্তু সেটা শুধু প্রাতিষ্ঠানিক, শুধু যারা বিজনেস করছেন তাদের জন্য, ব্যক্তির জন্য